ক্ষমতা কি কোনো নেশা নাকি দায়িত্ব? গত ৫৩ বছরে বাংলাদেশ বারবার দেখেছে ক্ষমতা যার হাতে যায় সংবিধান তার পকেটে চলে যায়। কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি এমন একটি দিন হতে যাচ্ছে যা হয়তো আমাদের এই চেনা সমীকরণকে চিরতরে ভেঙে চুরমার করে দেবে। আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন, আপনার এক হাতে থাকবে আপনার এলাকার এমপি নির্বাচনের ব্যালট, আর অন্য হাতে থাকবে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। সবাই ভাবছে এটি কেবলই একটি হা বা না ভোট, কিন্তু বিশ্লেষকদের টেবিলে যে নথিপত্র আছে তা বলছে ভিন্ন কথা। এটি কি কোনো সাধারণ সংস্কার, নাকি ১৫ বছরের জমাটবদ্ধ স্বৈরাচারী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক মাস্টার প্ল্যান? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল কোনো সংবাদের শিরোনাম পড়ব না, আমরা সংবাদের পেছনের সেই অদৃশ্য সুতোটি খুঁজে বের করব। কেন নির্বাচনের দিনে গণভোট? কেন প্রধানমন্ত্রীর মেয়াদ ঠিক ১০ বছর? আর কেনই বা ইন্টারনেটকে আপনার শ্বাস প্রশ্বাসের মতো মৌলিক অধিকার বলা হচ্ছে? প্রিয় দর্শক, আমরা আজ দাঁড়িয়ে আছি ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে, যেখানে দাঁড়িয়ে পেছনের ১৫ বছরের ক্ষত আর সামনের ১০০ বছরের স্বপ্ন দুটোই স্পষ্ট দেখা যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬। ক্যালেন্ডারে এটি কেবল একটি তারিখ নয়, এই দিনটি নির্ধারিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় জন্ম বা সেকেন্ড রিপাবলিকের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন হিসেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, সংসদ নির্বাচনের ব্যালটের পাশেই থাকবে গণভোটের ব্যালট। কিন্তু কেন? বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, কেন নির্বাচনের আগেই গণভোট হলো না, অথবা নির্বাচনের পরে নতুন সংসদ কেন এটি করল না? এর উত্তর লুকিয়ে আছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা লাভ ক্ষতির সমীকরণে। একটি আলাদা গণভোট আয়োজন করতে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়, কিন্তু তার চেয়েও বড় কারণ হলো ভোটার টার্ন আউট বা উপস্থিতি। বাংলাদেশে আলাদা কোনো নির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে, কিন্তু জাতীয় নির্বাচনের দিন যখন মানুষ তার এমপি বা সরকার পরিবর্তনের জন্য কেন্দ্রে যাবে, তখন সেই বিশাল জনস্রোতকে কাজে লাগিয়ে এই সংস্কার প্রস্তাব বা জুলাই সনদের পক্ষে একটি বিশাল ম্যান্ডেট আদায় করে নেওয়াটাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কৌশল। এটি একটি অত্যন্ত স্মার্ট পলিটিক্যাল মুভ। চলুন জানি আমরা যাকে জুলাই সনদ বলছি তা আসলে কি। এটি ২০২৪ সালের জুলাই আগস্টের সেই রক্তঝরা দিনগুলোর এক আইনি প্রতিচ্ছবি। রাস্তায় ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, স্বৈরাচার নিপাত যাক, সেই স্লোগানকে আইনি ভাষায় রূপান্তর করলে দাঁড়ায় প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসুক। রাস্তায় যে স্লোগান ছিল আমার ভাই মরল কেন বিচার চাই, তার আইনি রূপ হলো বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ এই গণভোট কোনো আকাশ থেকে পড়া দলিল নয়, এটি রাজপথের রক্তের সাথে সংবিধানের কালির এক ঐতিহাসিক সংমিশ্রণ। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখব গণভোট কিভাবে একটি জাতির ভাগ্য বদলে দেয়। ১৯৪৬ সালে ইতালি রাজতন্ত্রকে ছুঁড়ে ফেলেছিল এই গণভোটের মাধ্যমে। ১৯৮৮ সালে চিলির স্বৈরশাসক পিনোশে ভেবেছিলেন জনগণ তাকেই বেছে নেবে, কিন্তু চিলির মানুষ একটি মাত্র শব্দ নো দিয়ে ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করে দিয়েছিল। ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ব্রিটেন ইউরোপ থেকে আলাদা হয়েছে, আর বাংলাদেশে ১৯৯১ সালে আমরা গণভোটের মাধ্যমেই সংসদীয় গণতন্ত্রে পেয়েছিলাম। কিন্তু ২০১১ সালে সংবিধান সংস্কারের মাধ্যমে সেই পথ বন্ধ করা হয়েছিল। ২০২৬ সালে সেই বন্ধ দরজা আবার খুলছে, এবং বিশ্লেষকরা মনে করছেন এই দরজা খোলার চাবিটি এবার এমনভাবে তৈরি করা হচ্ছে যেন কেউ আর এটি বন্ধ করতে না পারে। এখন আসুন আমরা জুম লেন্স দিয়ে দেখি আসলে কি থাকছে এই গণভোটের ব্যালটে। কেন আপনাকে হ্যাঁ বলতে বলা হচ্ছে? প্রতিটি পয়েন্টের গভীরে আছে ক্ষমতার এক নতুন রসায়ন। ১. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের আলটিমেটাম। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় বিস্ফোরক হলো ক্ষমতায় যেই যাক, একবার গেলে আর নামতে ইচ্ছে করে না। গত ৫৩ বছরে আমরা দেখেছি যারাই ক্ষমতায় গেছে তারা আজীবন থাকার ফন্দি এঁটেছে। জুলাই সনদের সবচেয়ে বৈপ্লবিক এবং সাহসী প্রস্তাব হলো একজন ব্যক্তি তার জীবদ্দশায় পরপর হোক বা বিরতি দিয়ে হোক সর্বোচ্চ ২ মেয়াদ বা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন পাওয়ার ডিটক্স বা ক্ষমতার বিষমুক্তকরণ। যখন একজন প্রধানমন্ত্রী জানবেন যে ১০ বছর পর তাকে সাধারণ নাগরিক হয়ে রাস্তায় হাঁটতে হবে, তখন তিনি পুলিশকে দিয়ে গুলি চালানোর আগে ১০ বার ভাববেন, কারণ ক্ষমতা হারানোর পর তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। এই ১০ বছরের সময়সীমা মূলত রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র আনতে বাধ্য করবে, কারণ ১০ বছর পর দলের প্রধানকে পথ ছাড়তে হবে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। এটি কি তবে বাংলাদেশে পরিবারতন্ত্রের অবসান ঘটাবে, নাকি দলগুলো তখন পাপের বা পুতুল প্রধানমন্ত্রী বসিয়ে পেছনের দরজা দিয়ে দেশ চালাবে? সেই ঝুঁকি থাকলেও সাংবিধানিকভাবে পদটি বন্ধ করা হচ্ছে, এটাই বড় কথা। ২. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের রহস্য। সবচেয়ে জটিল এবং টেকনিক্যাল বিষয়টি হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমরা এতদিন দেখেছি ৩০০ আসনের এক কক্ষের সংসদ, সেখানে সরকারি দল যা চায় টেবিল চাপড়ে তাই পাশ করে ফেলে। একে বলা হয় ম্যাজরিটেরিয়ান ডিক্টেটরশিপ বা সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ বা আপার হাউস। চলুন জানি এটি কিভাবে কাজ করবে।
নিম্নকক্ষে অর্থাৎ জাতীয় সংসদে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তারা উচ্চকক্ষে সদস্য মনোনয়ন দেবে। এই উচ্চকক্ষে থাকবেন বিজ্ঞ বিজ্ঞানী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদরা। তাদের কাজ হবে নিম্নকক্ষের লাগাম টেনে ধরা। ধরুন সরকার হুট করে এমন একটি আইন করলো যা জনগণের বিরোধী, তখন এই উচ্চকক্ষ সেই আইনটি রিভিউ করবে, ফেরত পাঠাবে বা আটকে দেবে। তবে সমালোচকরা বলছেন এটি আইন পাশের প্রক্রিয়াকে ধীর করে দেবে, কিন্তু বিশ্লেষকদের মতে গণতন্ত্রের ধীর গতি বা ডেলিবারেশন ভালো। তাড়াহুড়ো করে কালো আইন পাশ করার চেয়ে সময় নিয়ে ভালো আইন পাশ করা শ্রেয়। এই উচ্চকক্ষ মূলত সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বড় পাহারাদার বা ওয়াচডগ হিসেবে কাজ করবে। ৩. বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারপতি নিয়োগ। আমরা দেখেছি কিভাবে দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ দিয়ে বিচার বিভাগকে একটি রাজনৈতিক ক্লাবে পরিণত করা হয়েছিল। জুলাই সনদের প্রস্তাব হলো উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি স্বাধীন বিচারক নিয়োগ কমিশন থাকবে এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা খর্ব করা হবে। জ্যেষ্ঠতম 2 বা 3 জনের মধ্যে একজনকে নিয়োগ দিতে হবে। কেন এটি জরুরি? একজন বিচারক যখন জানবেন তার পদোন্নতি সরকারের হাতে নেই, তখন তিনি সরকারের বিরুদ্ধে রায় দিতে ভয় পাবেন না। জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আদালত কিভাবে নীরব ছিল। এই সংস্কারটি নিশ্চিত করতে চায় ভবিষ্যতে কোনো জুলাই এলে আদালত যেন ছাত্র জনতার পক্ষে দাঁড়াতে পারে। 4. তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলেই গত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। জুলাই সনদে এই ব্যবস্থাকে একটি স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়া হচ্ছে। কেবল তাই নয়, নির্বাচন কমিশন ইসি এবং পাবলিক সার্ভিস কমিশন পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ রেফারি নিয়োগে 2 টিমেরই সম্মতি লাগবে। এটি যদি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশে আর কখনো রাতের ভোট বা ডামি নির্বাচন দেখার দুর্ভাগ্য আমাদের হবে না। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন 2024 সালের জুলাই মাসের সেই দিনগুলোর কথা, যখন পুরো বাংলাদেশকে ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, আমরা জানতাম না পাশের গলিতে কি হচ্ছে। রাষ্ট্র চাইলেই একটি সুইচ টিপে আমাদের চোখ কান বন্ধ করে দিয়েছিল। জুলাই সনদের সবচেয়ে আধুনিক এবং সময়োপযোগী সংস্কার হলো ইন্টারনেট অ্যাক্সেসকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। এর মানে কি? সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি ইন্টারনেট যুক্ত হবে। এর আইনি প্রভাব সুদূর প্রসারী। সরকার চাইলেই আর জাতীয় নিরাপত্তার ধোঁয়া তুলে ইন্টারনেট বন্ধ করতে পারবে না। যদি করে তবে আপনি উচ্চ আদালতে রিট করতে পারবেন এবং আদালত সরকারকে বাধ্য করবে সংযোগ ফিরিয়ে দিতে। এছাড়া সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যেসব আইন দিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হতো, সেগুলোর পথ চিরতরে বন্ধ করার ব্যবস্থা রাখা হয়েছে এই সনদে। বাক স্বাধীনতা মানে কেবল কথা বলা নয়, বাক স্বাধীনতা মানে হলো কথা বলার পর নিরাপদে বাড়ি ফেরা। জুলাই সনদ এই নিশ্চয়তা দিতে চায়। পাশাপাশি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করার জন্য স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। পুলিশ আর কোনো দলের লাঠিয়াল বাহিনী হবে না, তারা হবে রাষ্ট্রের কর্মচারী। ওসি বা এসপি নিয়োগে এমপির সুপারিশ বা ডিউ লেটার আর কাজ করবে না। তবে অনেকের মনেই একটি প্রশ্ন খচখচ করছে, এটি কি কেবল কাগজে কলমে থাকবে, কি বাস্তবেও হবে? বিশ্লেষকরা বলছেন যদি নিয়োগ প্রক্রিয়াটি পলিটিক্যাল চেইন অফ কমান্ডের বাইরে আনা যায় তবেই এটি সম্ভব। এখন আসুন রাজনীতির মাঠে। এই সংস্কারগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু রাজনীতির মাঠ কি এত মসৃণ? মোটেও না। এখানে চলছে ত্রিমুখী এক জটিল সমীকরণ। 1. সংস্কারপন্থীদের অবস্থান, জামায়াত ও সমমনা জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা 8টি দল শুরু থেকেই এই সংস্কারের সবচেয়ে বড় প্রবক্তা। তাদের রাজনৈতিক দর্শন হলো আগে রাষ্ট্র মেরামত, পরে নির্বাচন। তারা মনে করে সিস্টেম যদি ঠিক না হয় তবে যেই ক্ষমতায় আসুক সে ফেরাউনো হয়ে উঠবে। তাই তারা এই গণভোটের পক্ষে মাঠের ময়দানে জনমত তৈরি করছে। তারা 10 বছরের মেয়াদ এবং উচ্চকক্ষের ধারণাকে পূর্ণ সমর্থন দিয়েছে। তাদের যুক্তি এককেন্দ্রিক ক্ষমতা ইসলামী ইনসাফের পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। 2. মধ্যপন্থী ও কৌশলীদের অবস্থান, বিএনপি ও জোট। বিএনপির অবস্থানটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক। তারা সংস্কার চায়, কিন্তু তাদের মূল ফোকাস হলো দ্রুত নির্বাচিত সরকার। তারা নীতিগতভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে। তারেক রহমান নিজেও একাধিকবার রাষ্ট্র মেরামতের 31 দফার কথা বলেছেন, যার সাথে জুলাই সনদের অনেক মিল রয়েছে। কিন্তু গণভোটের পদ্ধতি এবং টাইমিং নিয়ে তাদের মধ্যে কিছুটা সতর্কতা কাজ করছে। তারা চায় না এই প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করুক। তবে নির্বাচনের দিনই গণভোট হওয়ায় তাদের সেই সংখ্যা কেটে গেছে। এখন তারা কৌশলী অবস্থানে থেকে হ্যাঁ ভোটের পক্ষে ইঙ্গিত দিচ্ছে। 3. বিরোধীদের অবস্থান, আওয়ামী লীগ ও শরিকরা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের 14 দলীয় জোটের অবশিষ্ট অংশ এই সংস্কারের ঘোর বিরোধী। তারা একে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করার ষড়যন্ত্র বলে অভিহিত করছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাদের আসল ভয় অন্য জায়গায়। বিচার বিভাগ স্বাধীন হলে এবং নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষ হলে তাদের রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে। তাই তারা হয়তো গোপনে না ভোটের প্রচারণা চালাতে পারে বা ভোট বর্জনের ডাক দিতে পারে।
অন্যদিকে বামপন্থী ও নাগরিক সমাজ তথা বাম গণতান্ত্রিক জোট এবং সিভিল সোসাইটি এই সংস্কারের প্রতিটি দাড়ি কমার উপর নজর রাখছে। তারা উচ্চকক্ষী নারী ও শ্রমিক প্রতিনিধিদের আরও বেশি আসন দাবি করছে, তবে সামগ্রিকভাবে তারাও এই সনদের পক্ষে। এখন সবচেয়ে বড় এবং ভীতিকর প্রশ্নটি করি, যদি 12ই ফেব্রুয়ারি মানুষ গণভোটে না ভোট দেয় তবে কি হবে? এটি কোনো সাধারণ পরাজয় হবে না, এটি হবে বাংলাদেশের অস্তিত্বের সংকট। এক, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। না ভোট জয়ী হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সংস্কার প্রক্রিয়া অবৈধ হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের যে ম্যান্ডেট তা প্রশ্নবিদ্ধ হবে। 2, পুরনো বৃত্তে প্রত্যাবর্তন করতে হবে। এর মানে হলো জনগণ বলছে আমরা সেই পুরনো ব্যবস্থাই চাই। নবনির্বাচিত সংসদ তখন সংবিধানের 70 অনুচ্ছেদ ব্যবহার করে আবারও একনায়কতন্ত্র কায়েম করতে পারবে। প্রধানমন্ত্রী আবারও অসীম ক্ষমতার অধিকারী হবেন। বিচার বিভাগ আবারও পরাধীন হবে। 3, শহীদের রক্তের অবমাননা হবে। জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন তারা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। না ভোট মানে হলো তাদের সেই আত্মত্যাগকে অস্বীকার করা। 4, আন্তর্জাতিক হস্তক্ষেপের হুমকি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হতে দেখবে যদি এই সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই বিশ্লেষকরা মনে করছেন এই গণভোট আসলে কোনো বিকল্প বা অপশন নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ বা ওয়ান ওয়ে রোড। এখান থেকে ইউটার্ন নেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের একটি কথা বলতে চাই। ইতিহাস বারবার সুযোগ দেয় না। 1991 সালে আমরা একবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হয়েছি। 2026 সালে আমরা আবারও একটি সুযোগ পেয়েছি। 12ই ফেব্রুয়ারি যখন আপনি বুথে ঢুকবেন, তখন ক্ষণিকের জন্য ভুলে যান আপনি কোন দল করেন, ভুলে যান আপনার পারিবারিক রাজনৈতিক পরিচয়। শুধু ভাবুন আপনি কেমন বাংলাদেশ চান। আপনি কি এমন দেশ চান যেখানে আপনার সন্তান ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার আগে 10 বার ভাববে না? আপনি কি এমন দেশ চান যেখানে আপনি পুলিশকে বন্ধু ভাবতে পারবেন, শাসক নয়? আপনি কি এমন দেশ চান যেখানে খোদ প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে থাকবেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ব্যালট পেপারে আপনার রায়টি হতে হবে সুস্পষ্ট। মনে রাখবেন, এই সংস্কারগুলো কোনো দলের ম্যানিফেস্টো নয়, এগুলো আপনার রক্ষা কবচ। এগুলো আপনার হাতে সেই ক্ষমতা তুলে দিচ্ছে যা এতকাল রাজনীতিবিদরা কুক্ষিগত করে রেখেছিলেন। রাজনীতিতে ট্র্যাক থাকে, ষড়যন্ত্র থাকে, সমীকরণ থাকে, কিন্তু দিন শেষে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। সেই জনগণের একজন হিসেবে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। রাষ্ট্র মেরামতের এই মহাপরিকল্পনা কি সফল হবে, নাকি আমরা আবারও পথ হারাবো? সেই উত্তর এখন সময়ের হাতে আর আপনার আঙুলের ডগায়। দেশজগতের আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ রাজনীতির গভীরে গিয়ে সত্যটা তুলে আনাই আমাদের কাজ।